হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সো চ্যাপ্টারটাতে 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত 7টা এক্সারসাইজ আছে। আমরা সবগুলো এক্সারসাইজ একটা ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 রিলেটেড যত রকম প্রবলেম আছে সব প্রবলেমগুলো তোমাদের কেটে যাবে। আর হচ্ছে আমি এটাও তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এখানে এই পুরো ভিডিওটা দেখো, ইভেন ম্যাথগুলো প্র্যাকটিস করো, তাহলে এখানে যত ম্যাথ আলোচনা করা হবে আমি এটাও নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা সিকিউ এবং এমসিকিউতে 100% কমন পাবা। সো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। এখানে দেখো অনেক কিছু আমি লিখে রেখেছি। এটা হচ্ছে 7.1 পার্টেও তোমাদের এই জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে। আর এটা লিখে রেখেছি কারণ হচ্ছে যাতে এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, যাতে করে বেশি সময় নতুন করে লিখতে গিয়ে বেশি সময় যাতে করে না নিতে হয়। তো এখন দেখো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে রেখেছি, যেটাকে ইংলিশে বলা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, কারণ হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে কোণ এবিসি হচ্ছে একটা সমকোণ। আর আমরা জানি কোন ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো সমকোণী বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর যার ইংলিশ হচ্ছে হাইপোটেনিয়াস। আর এখানে এবি হচ্ছে অপোজিট বা লম্ব, আমরা ধরে নিছি এবি হচ্ছে অপোজিট বা লম্ব, আর বিসি হচ্ছে অ্যাডজাসেন্ট বা ভূমি। তাহলে এখানে দেখো একটা মজার শব্দ লেখা আছে সোহকাহতোয়া। তো আসলে তোমরা ফর্মুলাগুলো মনে রাখার জন্য অনেকভাবে মানে কথাবার্তা দিয়ে মনে রাখার চেষ্টা করো, যেমন সাগর লবণতী, কি যেন আরো অনেক কিছু। তো এখানে একটা মজার শব্দ আছে দেখো সোহকাহতোয়া, এটা দিয়ে আমরা সবগুলো ফর্মুলা মনে রাখতে পারি। তো প্রথমে দেখো তিনটা সিলেবল অনুসারে এটাকে আমরা ভাঙতে পারি যে সোহকাহতোয়া। তো প্রথমে দেখো সো SOH, এস ফর সাইন, ও ফর অপোজিট, আর এইচ ফর হাইপোটেনিয়াস। তার মানে ও ফর অপোজিট যেটাকে আমরা বলি লম্ব, এইচ ফর হাইপোটেনিয়াস যেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে দেখো এস ফর সাইন থিটা ইকুয়াল টু অপোজিট ডিভাইড বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ প্রথমটা উপরে থাকবে পরেরটা নিচে থাকবে। অপোজিটের বাংলা হচ্ছে লম্ব, হাইপোটেনিয়াসের বাংলা হচ্ছে অতিভুজ। আর এখানে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, যার পর লিখেছি এবি বাই এসি। আর সাইন থিটা এর ঠিক উল্টো হচ্ছে কোসেক থিটা, তার মানে এটার আরেকটা ফর্মুলা হচ্ছে 1/sin থিটা 1/cosec থিটা। এরপর দেখো সাইনের ক্ষেত্রে যা করেছি কোসেকের ক্ষেত্রে ঠিক তার উল্টো কাজটা করেছি, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু কি হবে, এখানে অপোজিট বা হাইপোটেনিয়াস ছিল, কোসেকের ক্ষেত্রে হয়ে যাবে হাইপোটেনিয়াস ডিভাইড বাই অপোজিট, তার মানে অতিভুজ ডিভাইড বাই লম্ব। তাহলে এসি ডিভাইড বাই, অর্থাৎ এবি বাই এসি ছিল, এখানে এসি বাই এবি। আর কোসেক থিটার ঠিক উল্টো হচ্ছে সাইন থিটা, তার মানে কোসেক থিটার ফর্মুলা আরেকটা ফর্মুলা হচ্ছে 1/sin থিটা। এরপর দেখো cos থিটা, দেখো কাহ পর সিলেবলটা হচ্ছে কাহ, সি ফর cos, এইচ ফর অ্যাডজাসেন্ট মানে ভূমি, আর এইচ ফর হাইপোটেনিয়াস তার মানে হচ্ছে অতিভুজ। তার মানে প্রথমটা উপরে থাকবে পরেরটা নিচে। সি ফর cos লিখলাম cos থিটা ইকুয়াল টু অ্যাডজাসেন্ট ডিভাইড বাই এ ফর অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই এইচ ফর হাইপোটেনিয়াস। অ্যাডজাসেন্ট এর বাংলা হচ্ছে ভূমি, হাইপোটেনিয়াস এর বাংলা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি আর হাইপোটেনিয়াস হচ্ছে এসি, তার মানে বিসি বাই এসি। আর কোসেক থিটার ঠিক উল্টা হচ্ছে সেক থিটা, তার মানে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি 1/sec থিটা। এরপর দেখো সেক থিটা কসের ক্ষেত্রে যা করেছি, সরি cos থিটা ঠিক উল্টো হচ্ছে sec থিটা, তার মানে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/sec থিটা। এরপর দেখো cos এর ক্ষেত্রে আমরা এখানে যা করেছি sec এর ক্ষেত্রে ঠিক তার উল্টো কাজটাই করেছি। sec থিটা হচ্ছে হাইপোটেনিয়াস ডিভাইড বাই অ্যাডজাসেন্ট, এখানে অতিভুজ ডিভাইড বাই ভূমি, এসি ডিভাইড বাই বিসি। আর cos থিটা sec থিটা ঠিক উল্টো হচ্ছে cos থিটা, তার মানে sec থিটা আরেকটা ফর্মুলা হচ্ছে 1/cos থিটা। এরপর দেখো tan থিটা, তৃতীয় সিলেবল হচ্ছে তোয়া, টি ফর tan, ও ফর অপোজিট, এ ফর অ্যাডজাসেন্ট। তাহলে টি ফর tan তার মানে tan থিটা ইকুয়াল টু ও ফর অপোজিট ডিভাইড বাই এ ফর অ্যাডজাসেন্ট, প্রথমটা উপরে পরেরটা নিচে। তাহলে দেখো অপোজিট হচ্ছে লম্ব, অ্যাডজাসেন্ট হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে ও, অ্যাডজাসেন্ট হচ্ছে ভূমি, সরি এখানে অ্যাডজাসেন্ট হবে ভূমি। তো লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এটা হয়ে যাবে এবি বাই বিসি।
তো তারপর দেখো tan এর ঠিক উল্টো হচ্ছে cot, তার মানে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। আর tan এর আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। এরপর দেখো tan এর ক্ষেত্রে যা যা করেছি ঠিক cot এর ক্ষেত্রে তার উল্টো কাজটাই করেছি। তাহলে আর তুমি যদি sin পারো তুমি cos এরটা বের করতে পারবে, cos এরটা থাক ঠিক তার উল্টো, sin এ যা যা করেছো cos এর ক্ষেত্রে থাক ঠিক তার উল্টো। আর যদি sec cos পারো তাহলে sec এটা তুমি বের করতে পারবা। আর যদি tan পারো cot এটা ঠিক তার উল্টো কাজ করে cot এর ফর্মুলাটা বের করে ফেলবা। এরপর দেখো আরো তিনটা ফর্মুলা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটাকে আমরা পাবলিক ফর্মুলা বলে থাকি। তো কারণ হচ্ছে তিনটা কোনো নিয়ম মানে না। এরপর দেখো অ্যাকর্ডিং টু দ্য থিওরাম অফ পিথাগোরাস, তার মানে এখানে তোমাদের পিথাগোরাসের ফর্মুলা ইউজ হতে পারে। কেন পিথাগোরাসের ফর্মুলা ইউজ হতে পারে? ধরো তোমার এটা একটা সমকোণী ত্রিভুজ, ওরা যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে, ধরো এখানে বলে দিল এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, অথবা এটা 3 এটা 4, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি তোমার ধরো এটা হচ্ছে a b c, তাহলে তোমার যদি অতিভুজ দেওয়া না থাকে তাহলে তুমি অতিভুজটা কিভাবে বের করবা? পিথাগোরাসের ফর্মুলা দিয়ে। কেন? কারণ পিথাগোরাসের ফর্মুলাটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। তাহলে আমরা বলতে পারি ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। ab কে আমরা যদি স্কয়ার করি তাহলে 4 স্কয়ার প্লাস bc হচ্ছে 3 স্কয়ার। তো এখন দেখো 16 প্লাস 9 ইকুয়াল টু 25, আর 25 কে তাহলে ac ইকুয়াল টু রুট ওভার 25, 25 কে রুট করলে আমরা পাবো 5, তার মানে হাইপোটেনস হচ্ছে 5। তো এরকম পিথাগোরাসের ফর্মুলা দিয়ে তোমাদের এখানে এমসিকিউ আসতে পারে, সেই জন্য দেখাই দিলাম। এরপর দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে যেটা হচ্ছে দেখো এই এখানে চারটা অংশ আছে। এই অংশটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এই অংশটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ, এই অংশটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ, এই অংশটাকে বলা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট তার মানে তৃতীয় চতুর্ভাগ, এই অংশটাকে বলা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট তার মানে চতুর্থ চতুর্ভাগ। তো এখানে দেখো একটা শব্দ আছে অল, অল, আবার এখানে লেখা আছে দেখো স্টুডেন্টস, এখানে লেখা আছে টেক, এখানে লেখা আছে কেমিস্ট্রি। তার মানে পুরোটাকে যদি আমরা একসাথে বলি অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল দ্বারা কি বোঝানো হচ্ছে? অল দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু সবগুলোই হচ্ছে পজিটিভ। তার মানে সাইন কস টেন কট সেক কোসেক সবগুলোর ভ্যালু এখানে কি হবে? পজিটিভ হবে। স্টুডেন্টস দ্বারা বোঝানো হচ্ছে যে এস ফর সাইন, তার মানে সাইনের ঠিক উল্টো হচ্ছে কোসেক, তার মানে সাইন এবং কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার ভ্যালু হচ্ছে 0 চেয়ে বড় হবে, 90 চেয়ে ছোট হবে। তার মানে 0 চেয়ে বড় অর্থাৎ এখান থেকে বড় উপর দিকে হবে, আর 90 হচ্ছে এখানে হচ্ছে 90 এটা হচ্ছে নিচে মানে ডান দিকে হবে। তাহলে 0 হচ্ছে এখানে থিটার ভ্যালু হবে 0 চেয়ে বড়, 90 চেয়ে ছোট, আর এখানে থিটার ভ্যালু হচ্ছে 90 চেয়ে বড়, 180 চেয়ে ছোট, আর এখানে থিটার ভ্যালু হচ্ছে 180 চেয়ে বড়, 270 চেয়ে ছোট, এখানে থিটার ভ্যালু হচ্ছে 270 চেয়ে বড়, 360 চেয়ে ছোট। সো আবার দেখো এখানে থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot অর্থাৎ টেক দ্বারা t ফর tan, আর tan উল্টো হচ্ছে cot, তার মানে tan এবং cot হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। এরপর দেখো এখানে কেমিস্ট্রি হচ্ছে c ফর cos, আর cos এর উল্টো হচ্ছে sec, তার মানে cos এবং sec হচ্ছে পজিটিভ আর বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। সো এই হচ্ছে কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা। দেখবে আমরা যখন ম্যাথ করবো আমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, ইভেন প্রত্যেকটা জিনিসই আমাদের খুবই কাজে লাগবে। এরপর দেখো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন? 19 তোমরা পড়ে এসছো। সাইন মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, আর cot মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস cot থিটা। তার মানে শুধুমাত্র cos এবং sec এর ক্ষেত্রে সেগুলো পজিটিভ হয় আর বাকি সবগুলোর ক্ষেত্রে সেগুলো নেগেটিভ হয়। এখন বিষয়টা কেমন? বিষয় হচ্ছে দেখো এটা যদি x অ্যাক্সিস বরাবর হয়, এটা যদি y অ্যাক্সিস বরাবর হয়, এখন দেখো
যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যদি আমরা এক্স অ্যাক্সিসকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরি, তাহলে ধরো এটা হচ্ছে এখানে যদি এটা হচ্ছে থিটা যদি হয়ে থাকে, ঘড়ি কাঁটার দিকে যাওয়া মানে হচ্ছে এখানে এই ঘরটা হচ্ছে কস এবং সেকের ঘর। আর আমরা জানি চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো অর্থাৎ সাইন কোসেক ট্যান কট এগুলো সবগুলো এই ঘরে সবগুলো হচ্ছে নেগেটিভ। সো এটা ঘড়ি কাঁটার বিপরীত, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি কস এবং সেক হচ্ছে পজিটিভ আর বাকি সবগুলো নেগেটিভ, যার ফলে সূত্রগুলো আমাদের এমন হয়। এখন দেখো প্রথমে আমরা এই ম্যাথগুলো দিয়ে শুরু করব। এখানে আমরা এই ম্যাথগুলো মান নির্ণয় করব। তো প্রথম কোশ্চেনে দেখো sin -29π/4, তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? তো এখানে দেখো sin মাইনাস থিটা ব্র্যাকেটের ভিতরে 29π/4, তার মানে আমরা বলতে পারি sin মাইনাস থিটা। আর আমরা একটু আগে জেনে এসেছি sin মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস sin থিটা, তার মানে মাইনাস sin 29π/4 লিখে পেলাম। এখন দেখো মাইনাস সাইন, এখন এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? আমরা 4 একটা গুণিতক নিতে হবে, এমন একটা গুণিতক নিতে হবে যেটা হচ্ছে 29 এর কাছাকাছি যায়, অর্থাৎ 29 এর চেয়ে একটু ছোট হয় অথবা 29 এর চেয়ে একটু বড় হয়। যদি 29 হুবহু না আসে, আমাদেরকে সেই কাজটা করতে হবে। তো আমরা জানি যে 4 সাথে 28, তার মানে 4 7 28। তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি এভাবে, তার মানে 24 দিয়ে 29কে যদি ডিভাইড করি 4 সাথে 28, তার মানে 28π প্লাস 1π, তার মানে 28π প্লাস 1π কত হয়? 29π ডিভাইড বাই কত? 4। তাহলে এখন দেখো মাইনাস সাইন 24π ডিভাইড বাই 4, এটা দ্বারা কি বোঝায়? 28π ডিভাইড বাই 4, তার মানে 7π প্লাস এখানে যে π/4 আছে সেটা বসাই হলো। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন, এটাকে 90 তে নিয়ে যাও, পাইকে 90 তে নিতে হলে কিভাবে কি করতে হবে? 14 ইনটু π/2, তার মানে π/2 ইকুয়াল হচ্ছে 90 প্লাস এখানে যে π/4 আছে সেটা লিখে পেলাম। এখন দেখো π/2 মাইনাস 4, এটা দ্বারা কি বোঝায়? এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। দেখো আমরা চতুর্ভাগের নিয়মটা একটু আগে শিখে এসেছিলাম, তো আমাদেরকে এখানে দুটো নিয়ম মনে রাখতে হবে। এক হচ্ছে চিহ্নের পরিবর্তন, আর আরেকটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও যে পরিবর্তন, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো প্রথমে আমরা দেখবো চিহ্নের পরিবর্তন। চিহ্নের পরিবর্তনটা কেমন? চিহ্নের পরিবর্তন হচ্ছে যে যার ঘর সে প্রবেশ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যার ঘর সে ছাড়া অন্য কেউ প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। আর ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হচ্ছে যে যদি π/2 এর সাথে জোড় গুণন থাকে, যদি π/2 এর সাথে যদি জোড় গুণন থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আর যদি π/2 এর সাথে বিজোড় গুণ থাকে তখন ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। অর্থাৎ সাইন থাকলে কস হয়ে যায়, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক হয়ে যায়, কোসেক থাকলে সেক, আর ট্যান থাকলে কট হয়ে যায়, কট থাকলে ট্যান। আচ্ছা এখন দেখো তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে চিহ্নের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তন কিভাবে দেখবো? এখানে দেখো π/2 এর সাথে কত আছে? 14, তার মানে আমরা জানি যে এখান থেকে আমাদের শুরু করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে হচ্ছে 1π/2, 2π/2, 3π/2, 4π/2, 5 6 7 8 9 10 11 12 13 14। আর এখানে দেখো এখানে চিহ্ন আছে কি? পজিটিভ। তাহলে যেহেতু এখানে 14, চিহ্ন পজিটিভ হওয়া মানে হচ্ছে সামনের দিকে আসবে। তো তার মানে এখানে আমরা এই ঘর পাচ্ছি। তো এটা হচ্ছে আমরা জানি ট্যান এবং কটের ঘর, এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর। তার মানে যার ঘর সে প্রবেশ করে নাই, অর্থাৎ সাইন ঢুকে গেছে ট্যান এবং কটের ঘরে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস আছে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যদি প্লাস থাকতো তাহলে আমরা মাইনাস করে ফেলতাম। তাহলে দেখো এখানে যে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইন। এরপর দেখো ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় কিনা আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি π/2 এর সাথে 14 আছে, তার মানে জোড় গুণ আছে। যেহেতু জোড় গুণ আছে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে। আচ্ছা সাইনটা আমরা অলরেডি লিখে ফেলছি, দেখো এখানে সাইন সাইনই থাকবে। তাহলে এতটুকু অংশের কাজ শেষ, আমাদের বাকি আছে π/4। তো লিখে পেলাম π/4, আর π/4 হচ্ছে কত? 180 কে তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 45 ডিগ্রি। তার মানে সাইন 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি।
যে 1/√2। ওকে, এটাই অ্যান্সার। এরপর দেখো 2 নম্বর ম্যাথটা দেখো। দুই নম্বর ম্যাথে কি বলছে যে tan 5π/2 মাইনাস 19π/3। তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে, tan লিখে ফেললাম। এরপর দেখো, এরপর এখানে এলসিএম করো অর্থাৎ লসাগু করো। 3 আর 2 লসাগু 6 হবে। 2 দিয়ে 3কে 6কে ভাগ করলে 3, এই 3 এটার সাথে গুণ করো 15π মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 38π। তো এখন দেখো tan আমরা যদি 15 থেকে 38 মাইনাস করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 23 মাইনাস 23 পাই ডিভাইড বাই 6। তাহলে দেখো আগের মতো tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি মাইনাস tan থিটা, তার মানে মাইনাস tan 23 পাই ডিভাইড বাই 6। তাহলে দেখো ঠিক একইভাবে আমরা আগের মতো করি, tan 6 দিয়ে 23কে ভাগ করো, অর্থাৎ 6 এর কত গুণিত 23 এর কাছাকাছি যায়, অথবা 23 এর চেয়ে একটু বেশি হয় অথবা একটু কম হয়। আমরা দেখতে পাচ্ছি 424, তার মানে আমরা লিখতে পারি নিচে 6 উপরে 24, যেহেতু এক বেশি লিখছি পাই মাইনাস করে ফেলতে হবে, 24 পাই মাইনাস পাই। তো এখন দেখো 24 কে লিখে হচ্ছে মাইনাস 10, 24 কে তুমি যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে 4 পাবা, তার মানে 4 পাই মাইনাস পাই বাই 6। তাহলে দেখো মাইনাস 10 4 পাই, পাইকে এখানে এটাকে আমরা কি করতে হবে 90 তে নিতে হবে। তাহলে 90 তে আমরা কিভাবে নিতে পারি 8 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 6 যা আছে বসে যাবে। এখন দেখো আমাদের ওই যে আবার চতুর্ভাগের নিয়ম, যেহেতু পাই বাই 2 এর সাথে কত আছে, পাই বাই 2 এর সাথে যেহেতু 8 আছে, তাহলে আমরা কি করব পাই বাই 2 1 2 3 4 5 6 7 8, যেহেতু মাইনাস আছে মাইনাসের পেছনের ঘর তার মানে এই ঘর। আর আমরা জানি এটা হচ্ছে sec এবং cosec, sec এবং cos এর ঘর ঢুকছে tan, যার ফলে প্রথমে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। আর যেহেতু পাই বাই 2 এর সাথে h আছে, সেহেতু ট্রিগোনোমেট্রিক রেশিও অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, tan যা আছে তাই থেকে যাবে। আর সেই সাথে থাকতেছে কি মাইনাস পাই বাই 6। আর আমরা জানি পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, তার মানে tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। এটাই অ্যান্সার। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা, sin 49 পাই ডিভাইড বাই 6। তাহলে ঠিক একইভাবে লিখে বলো sin আর 6 দিয়ে 49 কে 6 এর একটা গুণিতক কত হবে 6 টা 48, 6 54 অনেক বেশি হয়ে যায়, কাছাকাছি 48, তার মানে আমরা লিখতে পারি 8 পাই প্লাস পাই ডিভাইড বাই 6। তাহলে 48 পাই প্লাস পাই ডিভাইড বাই 6। তাহলে sin 48 কে 6 দিয়ে ডিভাইড করে কত পাই, 48 কে 6 দিয়ে ডিভাইড পাই হচ্ছে 8 পাই প্লাস, আর এখানে যে পাই বাই 6 আছে সেটা বসাই দিলাম। তাহলে এখন এটাকে আমরা 90 তে নিতে হবে, sin 90 তে যদি নিতে হয় তাহলে কি করতে হবে 16 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে ঠিক আবার আমাদের চতুর্ভাগের দুটো নিয়ম, প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে চিহ্নের পরিবর্তন। তাহলে দেখো পাই বাই 2 এর সাথে কত আছে 16, আর এখানে আছে প্লাস, তাহলে কোথায় যাবে এখান থেকে 4 8 12 16, যেহেতু প্লাস এই ঘর হচ্ছে কি সবার জন্য পজিটিভ, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা চিহ্ন এখানে প্লাস আছে, এটা প্লাস প্লাসই থাকবে। এরপর দেখো পাই বাই 2 এর সাথে 16 যেটা হচ্ছে একটা ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইনই বসে যাবে। আর এখানে পাই বাই 6 আছে, আর আমরা জানি sin পাই বাই 6 মানে হচ্ছে sin 30 ডিগ্রি, আর sin 30 ভ্যালু হচ্ছে কত হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা, cot 3 পাই বাই 2 প্লাস পাই বাই 3 আছে।
তাহলে এখানে কি করতে হবে, ওই যে 2 নম্বরের মতোই লিখে বলো কট লসাগু করো 6, এটা হবে 3 9 পাই প্লাস 2 পাই। তাহলে কট 11 পাই বাই 2, তাহলে আমরা লিখতে পারি কট 11 পাই বাই 6। তাহলে 6 দিয়ে যদি আমরা 11 কে ভাগ করি 6 দুগুণে 12, অর্থাৎ 6 এর একটা গুণিতক হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি 12 পাই, যেহেতু এক বেশি লিখেছি, মাইনাস পাই ডিভাইড বাই 6। তো এখন দেখো কট 12 পাই বাই 6, 12 কে যদি 6 দিয়ে ডিভাইড করি তার মানে 2 পাই মাইনাস পাই বাই 6। তো এবার আবার চতুর্ভাগে নিয়ে যাও, কট এটাকে 90 তে কনভার্ট করো, 90 তে কনভার্ট করলে হয়ে যাবে 4 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তো চতুর্ভাগের নিয়ম, আমাদের চতুর্ভাগের নিয়মটা কি ছিল, প্রথম হচ্ছে চিহ্নের পরিবর্তন হয় কিনা দেখো। পাই বাই 2 ইনটু 4 আছে, তো দেখো 1 2 3 4, যেহেতু মাইনাস আছে পেছনের ঘর হচ্ছে 10 এবং কটের ঘর, সরি সাইন কস এবং সেকের ঘর, যেহেতু এখানে কট আছে তার মানে চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এখন দেখো এরপর দেখতে হবে যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি পাই বাই 2 এর সাথে জোড় আছে, জোড় থাকলে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হয় না। যদি বেজোড় থাকতো তাহলে কটটা কি হয়ে যেত, tan হয়ে যেত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কট যা আছে তাই বসাই পেল, কট পাই বাই 6। আর আমরা জানি কট পাই বাই 6 এর ভ্যালু যা, কট পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, আর তার মানে tan 60 ভ্যালু তাই, অর্থাৎ মাইনাস tan 60 ভ্যালু হচ্ছে √3 আর cot 30 ভ্যালু হচ্ছে √3। লিখে পেলাম, এটাই হচ্ছে অ্যানসার। কোশ্চেনটা হচ্ছে cot 765 ডিগ্রি। এটাকে আমরা কি করব, যে আমরা লিখব যে cot এই যে 765 ডিগ্রি, এটাকে আমাদের 90 তে কনভার্ট করতে হবে। কিভাবে 90 তে কনভার্ট করব, তুমি 760 কে 65 কে তুমি যদি 90 তে ডিভাইড করো তাহলে তুমি কত পাবা, যে 8 ইনটু 90 মানে 8টা 90 পাবা, আর সেই সাথে 8টা 90 হলে 720 হয়, 720 আছে 765, তার মানে প্লাস 45, তার মানে 8 ইনটু 90 720 হয়, আর আছে 765, তার মানে আমাদের প্লাস 25 অতিরিক্ত আছে, সেটা পাশে রেখে দেবো। এখন দেখো আমাদের কোয়াড্রেন্টের হিসাবটা কি, এখানে 90 ইনটু প্রথমে কোয়াড লিখে পেলাম, প্রথমে আমরা দেখবো চিহ্নের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তন হয় কিনা দেখো, 90 সাথে আছে হচ্ছে 8, এখানে আছে প্লাস, তাহলে 1 2 3 4 5 6 7 8, যেহেতু প্লাস আছে এই ঘর, এটা হচ্ছে সবার জন্য পজিটিভ, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু 90 সাথে জোড় গুণন আছে অর্থাৎ 8 আছে, তো সেহেতু ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, কটই থাকবে। আর এখানে কত বাকি আছে 45 ডিগ্রি, আর cot 45 ডিগ্রি ইকুয়াল আমরা জানি 1। এটা হচ্ছে অ্যানসার। এরপর দেখো পরের কোশ্চেনটা, sec মাইনাস 1500 ডিগ্রি। তো sec মাইনাস থিটা ইকুয়াল টু কি, sec মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা। লিখে বলো sec 1500 ডিগ্রি। তাহলে এটাকে ঠিক একইভাবে আমরা 90 তে কনভার্ট করব। কিভাবে, sec এটাকে যদি 90 তে কনভার্ট করি আসবে হচ্ছে 16 ইনটু 90, 16 ইনটু 90 আসবে হচ্ছে 1440, আর সেই সাথে আমাদের আরও থাকে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 90 ইনটু, অর্থাৎ তুমি যদি 90 এর সাথে 60 মাল্টিপ্লাই করো তাহলে তুমি 1440 পাবা, আর সেই সাথে আমাদের আছে 1500, 60 আর অতিরিক্ত আছে, সেটা পাশে লিখে ফেললাম। এবার দেখো আবার আমাদের চতুর্ভাগের হিসাব, আমরা প্রথমে দেখবো চিহ্ন পরিবর্তন হয় কিনা। তো যেহেতু 90 সাথে কত আছে 16, আর শেষে এখানে আছে কি প্লাস, তাহলে এখান থেকে শুরু করো 4 8 12 16, যেহেতু প্লাস এই ঘর, এটা হচ্ছে সবার জন্য পজিটিভ, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 সাথে কি আছে, জোড় গুণ আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে sec থেকে যাবে 60 ডিগ্রি। আর sec 60 ডিগ্রি ভ্যালু কত, sec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2।
এরপর দেখো সাইন 210 এটাকে 90 তে কনভার্ট করো। 90 তে কনভার্ট করলে কি হবে? 2 ইন্টু 90 কত হয়? 180। আর আরো আছে কত? আর বাকি থাকে হচ্ছে 30 প্লাস কড, এটাকে 90 তে কনভার্ট করো। 2 ইন্টু 90 প্লাস আরো থাকতেছে হচ্ছে 45। তো এখন দেখো আমাদের চতুর্ভাগের হিসাব কি হবে? 1 2। আর যেহেতু এখানে প্লাস আছে তার মানে এই ঘর, আর আমরা জানি এটা হচ্ছে tan এবং cot এর ঘর, কিন্তু ঢুকছে কে? sin, তার মানে চিহ্নের পরিবর্তন হবে। এখানে কি আছে? প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। আর যেহেতু 90 এর সাথে 2 আছে সেহেতু আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, sin থেকে যাবে। আর বাকি আছে 30 ডিগ্রি প্লাস, এখানে দেখো এখানে প্রথমে চিহ্ন পরিবর্তন দেখো, চিহ্ন পরিবর্তনটা কি হবে কিনা? 90 সাথে 2 আছে, 1 2, যেহেতু এখানে প্লাস আছে তার মানে এই ঘর, এটা হচ্ছে আমরা জানি tan এবং cot এর ঘর, আছে কে? cot, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস আছে, প্লাসে থেকে যাবে cot। আর যেহেতু 90 সাথে 2 আছে, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তার মানে cotই থাকবে। আর বাকি আছে 45। তো এখন আসো মাইনাস sin 30 ভ্যালু কত? হাফ প্লাস cot 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে তুমি যদি এলসিএম করো কত পাবা? 2 মাইনাস 1 প্লাস 2, তার মানে আমরা পাচ্ছি কত? 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমরা এই তিনটে ম্যাথ সলিউশন করব। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি? এখানে সবগুলো রেডিয়ান আছে, সবগুলো অ্যাঙ্গেল রেডিয়ান আছে। আমরা কি করব? আমরা প্রথমে ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নিয়ে তারপর এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। আদারওয়াইজ তুমি যদি রেডিয়ান থেকে রেডিয়ানে করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে প্রথম ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখলাম। ইভেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম 2 নম্বর ম্যাথটা সলিউশন করব। 2 নম্বর ম্যাথটাতে দেখো sin স্কয়ার 7 π/7 প্লাস sin স্কয়ার 5 π/7 14 প্লাস sin স্কয়ার 8 π/7 প্লাস sin স্কয়ার 9 π/14। তাহলে এগুলোকে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করি। তো ডিগ্রিতে কনভার্ট করলে কি হবে? লিখো যে π/7 ইকুয়াল টু কত হয় সেটা বের করব। 5 π/7 8 π/7 9 π/7, sorry 5 π/14 8 π/7 9 π/14। তো দেখো 5/7 ইকুয়াল টু কি আসে? 5/7 ইকুয়াল টু হচ্ছে 25.71, আমি বের করে রেখেছি 25.71। আর 5/14 ইকুয়াল টু আসে 64.28 64.28। আর 8 π/7 ইকুয়াল টু আসে হচ্ছে 205.71 205.71। এরপর দেখো 9 π/14 হচ্ছে 115.71। আচ্ছা, এখন দেখো আমরা 45 ডিগ্রির নিচে যেগুলো আসছে, 45 ডিগ্রির নিচে যেগুলো আসছে সেগুলোকে আমরা যেভাবে সেভাবে রেখে দিব, ওগুলো নিয়ে কোনো কাজ করার দরকার নেই। বাকি কি আছে দেখো 64.28 আছে। তো এটাকে যদি আমরা 90 তে কনভার্ট করি, আমরা যদি এটাকে 90 তে কনভার্ট করি তাহলে কি পাবো? যে 90 মাইনাস 64.28 অর্থাৎ 90 থেকে তুমি 90 মাইনাস 64.28 তাহলে 25.72। এরপর দেখো 205.71, এটাকে আমরা কি করতে পারি? 180 সাথে 180 সাথে কনভার্ট করতে, অর্থাৎ 90 যদি কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? 2 ইনটু 90, তার মানে 180। এর সাথে প্লাস কিছু একটা প্লাস করতে হবে। কত প্লাস করব? 25.71 প্লাস করে আমরা 205.71 পাবো। এরপর দেখো 90 এর সাথে আমরা যদি 25.71 প্লাস করি আমরা 115.71 পাবো।
তো এখন দেখো আমাদের ডিগ্রিতে কনভার্ট, আমরা রেডিয়ানগুলোকে ডিগ্রিতে কনভার্ট করেছি, ডিগ্রিতে কনভার্ট করে সেটাকে আবার 5/2 অর্থাৎ 90-তে নিয়ে গেছে। তো আমরা কিন্তু ম্যাথগুলো রেডিয়ানে করবো, কারণ ডিগ্রিতে করলে তোমাদের অনেক অনেক কলেজে দেখা যায় যে এটা অ্যাকসেপ্ট করে না। তো আমরা রেডিয়ানে কনভার্ট, আমরা যদি ওগুলোকে ডিগ্রিতে নিয়েছি কিন্তু আমরা ম্যাথ করার সময়, সলিউশন করার সময় ডিগ্রিতে রেডিয়ানে রেখেই করবো। এখন দেখো প্রথমটা হচ্ছে সাইন স্কোয়ার, আমরা এটার কোনো পরিবর্তন করে নেই। 5/7 ইকুয়াল টু হচ্ছে 25.71, এটা যা আছে তাই রেখে দাও, অর্থাৎ 5/7 রেখে দাও প্লাস সাইন স্কোয়ার। এখন দেখো 5/14 ইকুয়াল টু আমরা পাইছি 5/90 মাইনাস 25.72। তো 90 কে আমরা লিখতে পারি কত? 5/2। যদি আমরা রেডিয়ানে কনভার্ট করে রেডিয়ানে রাখি তাহলে 90 কে আমরা লিখতে পারি কত? 5/2, কারণ আমরা জানি 5/2 ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো আমাদেরকে যেহেতু 64.25 আছে, আমরা লিখেছি 90, তার মানে আমাদেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে। কত মাইনাস করব? 25.72। আর এখানে দেখো 25.71, এটা অলমোস্ট সেম, আমরা বলতে পারি ডেসিমেলের পরে অর্থাৎ দশমিকের পরে 71 আর দশমিকের পর 72, এটা ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো এই যে 25.72 এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 5/7, তার মানে মাইনাস 5/7। এখন তুমি চাইলে এটাকে এলসিএম করে অর্থাৎ লসাগু করে দেখতে পারো, তুমি এটা পেয়ে যাবে। এরপর আসো প্লাস সাইন স্কোয়ার 8π/7 এগুলো আমরা পাইছি কত? যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি 205.71 পাই, আর 90-তে কনভার্ট করার পরে আমরা পাই হচ্ছে 2 অর্থাৎ 180 প্লাস 25.71, তার মানে আমরা লিখবো যে 2 into 90 ইকুয়াল আমরা লিখতে পারি 2 into π/2, আর যেহেতু এখানে প্লাস আছে প্লাস 25.71 ইকুয়াল টু হচ্ছে দেখো 25.71 ইকুয়াল হচ্ছে π/4, লিখে বলো π/4, সরি 5/7। তারপর দেখো এটা কাজ শেষ। এরপর দেখো বাকি আছে হচ্ছে 9π/14। তো 9π/14 ইকুয়ালটা আমরা পাইছি 115.71। এটাকে আমরা যদি ডিগ্রিতে 90-তে কনভার্ট করি তাহলে 90 প্লাস 25.71, তো 90 মানে হচ্ছে দেখো সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 90 মানে হচ্ছে π/2 প্লাস 25.71, যেটা ইকুয়াল আমরা পাইছি হচ্ছে কত? 5/7, তার মানে 25.71 জায়গায় আমরা কি লিখতে পারি? 5/7। তাহলে দেখো এটা আমাদের কনভার্ট করা হয়ে গেল। আমরা সবগুলোকে 90-তে নিয়ে গেলাম অর্থাৎ 5/2-তে নিয়ে গেলাম। এখন দেখো সাইন স্কোয়ার 5/7 প্লাস, এবার দেখো এখানে 5/2 ইনটু এখানে কিছু নাই মানে হচ্ছে মনে মনে কি আছে? এখানে কিছু নাই মানে হচ্ছে মনে মনে একটা 1 আছে, 1 ইন্টারভ্যাল আছে। তাহলে এখন আমাদের চতুর্ভাগের নিয়মটা কি ছিল? প্রথমে হচ্ছে চিহ্নের পরিবর্তন, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তন, এখন দেখো আমরা প্রথমে চিহ্নের পরিবর্তনটা আমাদের এখানে দেখাই লাগবে না। কেন দেখা লাগবে না? যেহেতু সবগুলো সাইন স্কোয়ার আছে, স্কোয়ার আসলে স্কোয়ার থাকার কারণে এখানে যদি চিহ্ন যদি পরিবর্তনও হয়, যদি মাইনাসও আসে, মাইনাস স্কোয়ার ইকুয়াল টু সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে স্কোয়ার থাকলে সেখানে প্লাস আসুক বা মাইনাস আসুক আমাদের সেটা প্লাস হয়ে যাবে, যার ফলে চিহ্নের পরিবর্তন এখানে আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি দেখো ত্রিকোণমিতিক অনুপাতের নিয়ম হচ্ছে, পরিবর্তন নিয়মটা কি? π/2 এর সাথে যদি জোড় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। পরিবর্তনটা কেমন হয়? সাইন থাকলে কস হয়ে যায়, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক হয়ে যায়, কোসেক থাকলে সেক, আর টেন থাকলে কট হয়ে যায়, কট থাকলে টেন। এরপর দেখো 5/2 এর সাথে এখানে কি আছে? 1 আছে, তার মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। আছে সাইন হয়ে যাবে cos, লিখে বলে cos স্কয়ার 5/7 প্লাস এখানে দেখো সাইন স্কয়ার আছে, তার মানে প্রথম নিয়ম অর্থাৎ চিহ্নের পরিবর্তনটা আমাদের দেখা দরকার নাই। আর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নিয়মটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তাহলে 5/2 এর সাথে জোড় আছে, 2 আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা, 5/2 এর সাথে জোড় আছে, যার ফলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন স্কয়ার থেকে যাবে sin স্কয়ার 5/7 প্লাস
এখানে দেখো আবার পাই বাই 2 এর সাথে কিছু না, মানে একটা মনে একটা 1 গুণাকার আছে, তার মানে পাই বাই 2 এর সাথে 1 থাকার কারণে এটা হচ্ছে বিজোড় গুণ আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, সাইন আছে হয়ে যাবে cos, তো লিখব হলো cos স্কয়ার পাই বাই 7। তো এখন দেখো আমরা যদি জোড়া করি sin স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার পাই বাই 7 আবার sin স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার পাই বাই 7, তো আমরা একটা ফর্মুলা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে পাই বাই 7 এটাকে আমরা থিটার সাথে কম্পেয়ার করি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 2। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড आंसर। তো একটা মজার বিষয় দেখো, এখানে রাশি ছিল কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আর সবগুলো ছিল যোগ আকারে, আর আমরা অ্যান্সার পাইছি কত 2। তার মানে দেখো রাশির যতগুলো থাকবে আর সবগুলো যদি যোগ আকারে থাকে তাহলে আমরা কি পাবো, অ্যান্সার তার অর্ধেক পাবো। 4টা থাকলে আমরা 2 পাবো, 6টা থাকলে আমরা 3 পাবো, 8টা থাকলে আমরা 4 পাবো। তো তবে সবসময় যে এখানে এরকম হবে তা কিন্তু না, যদি কখনো দেখা যায় যে এখানে প্লাস আছে, যেমন পরের ম্যাথে দেখো মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে, তার মানে যদি একটা প্লাস একটা মাইনাস এরকম থাকে তাহলে সেক্ষেত্রে কি আসতে পারে, সেক্ষেত্রে 0 আসতে পারে। 3 নম্বর ম্যাথে কি আছে, sec স্কয়ার 40 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 31 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34। তাহলে আমরা প্রথমে কি করব, সবগুলো রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তো সবগুলো রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করেছি। দেখো 14 ইনটু পাই মানে হচ্ছে 180, 14 ইনটু 14 এর সাথে 180 মান গুণ করে তুমি যদি 70 দিয়ে 17 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি এত পাবা। ঠিক একই ভাবে আমরা সবগুলো করলাম। তো এখন দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন 90 তে কনভার্ট করা। তো 90 তে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এটাকে 2 ইনটু আমরা 90 লিখতে পারি, কারণ 180, তো 180 লিখলে বেশি হয়, কত বেশি হয়, মাইনাস 180 থেকে তুমি এত মাইনাস করো তাহলে পাবো হচ্ছে 31.76 সামথিং পেতে পারো। আচ্ছা 765 পাবা। আচ্ছা তারপর দেখো 412 আছে, তার মানে আমরা লিখতে পারি 4 ইনটু 90 কত হয় 360, তাহলে 360 আমরা কম লিখেছি, কত কম লিখেছি, মাইনাস 52.941 কম লিখেছি, এটা সরি বেশি লিখে কম লিখেছি, সেটাকে কি করতে হবে, প্লাস করতে হবে, প্লাস হবে। এরপর দেখো 217 পয়েন্ট এত আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা 3 ইনটু 90 লিখব, 3 ইনটু 90 এর কত হয় 270, তার মানে বেশি লিখেছি, কত বেশি লিখেছি, মাইনাস আমরা বেশি লিখেছি হচ্ছে 52.94 এত বেশি লিখেছি। এখন হয়তো বলতে পারো আমরা কি এটা 180 দিয়ে 180 সাথে প্লাস 180 দিয়ে তার সাথে কি প্লাস করতে পারতাম না, পারতাম, কিন্তু সমস্যা একটা হয়ে যায়, তখন আমাদের দেখা যাচ্ছে আমরা দুটো করে অ্যাঙ্গেল মিলাবো, আমরা দেখতে পাচ্ছি এটার সাথে আমাদের এটা মিলে, যদি আমরা 370 দেই 270 দেই তাহলে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলটা মিলে যায়। আর যদি আমরা এখানে 2 ইনটু 80 দিতাম, সরি 2 ইনটু 90 দিতাম, তাহলে আমাদের অন্য একটা ভ্যালু আসতো যেটা আমাদের জোড়া মিলবে না। তো এখন দেখো এরপরে এটাকে আমরা কি করব, 90 রাখো, 90 এর সাথে প্লাস করো, কত প্লাস করবা 31.765 প্লাস করো। তো দেখ আমাদের 90 তে কনভার্ট করা হয়ে গেছে। তো এখন দেখো আমরা এখানে আসি, sin sec স্কয়ার লিখে বলো sec স্কয়ার, তো এটাকে আমরা 90 তে কনভার্ট করে পাইছি 2 ইনটু 90, তার মানে 2 ইনটু আমরা বলতে পারি পাই বাই 2। এখন দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা পাইতে হবে, এখন এই অ্যাঙ্গেলটাকে রেডিয়ান নিতে হবে, এই অ্যাঙ্গেলটাকে রেডিয়ান নিতে হবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা রেডিয়ানে কিভাবে নিতে পারি, তো রেডিয়ান নেওয়ার জন্য এখানে দেখো 2 যদি আমরা কাটি থাকে শুধুমাত্র পাই, তার মানে পাই সেই সাথে একটা থিটা প্লাস করো, থিটা প্লাস করে, তার মানে এখানে যেটা বসাবো সেটা যদি আমরা কি করি, এই পাইয়ের সাথে যদি প্লাস করি তাহলে আমরা এই যে 14 পাই বাই 17 এটা পাবো। তো লিখে হলো 14 পাই বাই 17, তাহলে থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে 14 পাই ডিভাইড বাই 17 মাইনাস পাই। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে যে 70 পাই, তার মানে 3 পাই বাই 17, তার মানে মাইনাস 3 পাই বাই 17 আমরা পেয়ে যাব। তো এরপর দেখো বাকি আছে হচ্ছে sec স্কয়ার, এটা কত পাইছি, এটা হচ্ছে 4 ইনটু 90, তার মানে 4 ইনটু পাই বাই 2। তো দেখো 4 ইনটু পাই বাই 2 অর্থাৎ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো, এখানে 2 থাকে 2 পাই, তো লিখে বলো 2 পাই প্লাস থিটা ইকুয়াল টু
আমাদের পাবো হচ্ছে 39π/17। তো থিটাটা লিখে দাও, তাহলে 39π/17 -2π, তাহলে দেখো 34, তাহলে 34 এর সাথে যদি আমরা 5 প্লাস করি তার মানে 5π/17 এটা পাবো। তো লিখে বললাম 5π প্লাস 5π/17। এরপর দেখো আছে হচ্ছে কট স্কোয়ার, লিখো কট স্কোয়ার। কট স্কোয়ার এর সাথে আমরা কত পাইছি 3 × 90, তার মানে 3 × π/2। তো 3 × π/2, তো 3 × π/2 মানে হচ্ছে দেখো 3π/2, 3π/2 প্লাস থিটা ইকুয়াল টু কত হয় 41π/34। দেখো 41π/34। তো এখান থেকে আমরা থিটাটা বের করব। থিটার ভ্যালুটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড অ্যাঙ্গেল -3π/কত 2। তো এখানে যদি তুমি লসাগু করো, লসাগু করলে কত পাবা 34, অর্থাৎ তুমি পাবা হচ্ছে 34 পাবা। তাহলে 41π -17 353, তার মানে 51π। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10π/34। 10π/34 মানে হচ্ছে 5π/17। তো তাহলে এখানে আমরা কি করব, প্লাসে আসছে, তার মানে প্লাস 5π, এটা একটু মুছে ফেলি, 5π প্লাস 5 প্লাস 5π/17। তো এরপর দেখো আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি এখানে একটু দেখি, খেয়াল করো, মাইনাস কট স্কোয়ার 23π/34। 23π/34 ইকুয়াল আমরা পাইছি হচ্ছে 90, তার মানে 90 মানে হচ্ছে π/2, π/2। সেই সাথে এই অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আমরা কি করব, দেখো π/2 এর সাথে থিটা প্লাস করো, সেই সাথে আমরা ইকুয়াল টু আমরা পাবো কত 23π/34। তাহলে থিটা ইকুয়াল টু 23π/34 মাইনাস π/2, তার মানে 34, 23π মাইনাস 17π, তার মানে আমরা পাবো হচ্ছে কত পাচ্ছি 6π/34। তো 6π/34 মানে হচ্ছে 3π/17। তো লিখে বলো প্লাস 3π/17। এখন হচ্ছে আমাদের কাজ, দেখো আমাদের চতুর্ভাগের কাজ। চতুর্ভাগের কাজটা আমরা জানি, আমাদের দুটো নিয়ম, একটা হচ্ছে চিহ্নের পরিবর্তন আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আচ্ছা এখানে একটা চিহ্ন দেই নেই, 3 1 2 3, তার মানে এটা প্লাস হবে। আচ্ছা এখন দেখো চতুর্ভাগ দুইটা নিয়ম, একটা হচ্ছে চিহ্নের পরিবর্তন আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো আমাদের এখানে চিহ্ন পরিবর্তনটা দেখা লাগবে না। কেন দেখা লাগবে না? কারণ হচ্ছে এখানে দেখো সবগুলোতে স্কোয়ার আছে। তো স্কোয়ার আসার কারণে চিহ্ন যাই আসুক আমাদের সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যার ফলে আমরা চিহ্নের পরিবর্তনটা দেখবো না, আমরা 2 নম্বর নিয়মটা দেখবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো সেটা কিরকম, দেখো π/2 এর সাথে জোড় আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। যদি বেজোড় থাকতো তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হতো। তাহলে sec স্কয়ার রেখে দাও, sec স্কয়ার, আর বাকি আছে হচ্ছে কত 3π/17 মাইনাস। এবার দেখো π/2 এর সাথে কি আছে, জোড় আছে, এটাও ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, রেখে দাও sec স্কয়ার 5π/17। এরপর দেখো π/2 এর সাথে 3 আছে, তাহলে প্লাস, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, বেজোড় আছে, বেজোড় থাকার কারণে কট আছে হয়ে যাবে কি 10, তার মানে 10 স্কয়ার, আর বাকি আছে কি 5π/17। এরপর দেখো π/2 এর সাথে 1 আছে, তার মানে এটাও ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, কট আছে হয়ে যাবে কি 10 স্কয়ার, বাকি আছে হচ্ছে কত 3π/17। আচ্ছা এরপর দেখো কাজ শেষ।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, আবার ওকে, এখানে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস, এখান থেকে মাইনাস কমানো, মাইনাস কমানো, আচ্ছা আগে ওইটাকে সামনে আসো, জোড়া জোড়া বানাও, tan স্কয়ার 3 পাই বাই 17, তারপর এখান থেকে মাইনাস কমানো, sec স্কয়ার 5 পাই বাই 17, আর প্লাস এটা তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, tan স্কয়ার 5 পাই বাই 17। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের পাবলিক ফর্মুলা, যেটা হচ্ছে কত, যেটা ইকুয়াল টু 1, আর মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর 1 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো ঠিক একই রকম আমরা আগের মতো রেডিয়ানগুলোকে ডিগ্রিতে কনভার্ট করো। পাই বাই 8, দেখো পাই বাই 8 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে মানে 180 কে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাবা হচ্ছে 22.5। এরপর দেখো 3 পাই বাই 8 ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে কত, 67.5। তারপর দেখো 5 পাই বাই 8 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 112.5। 7 পাই বাই 8 ইকুয়াল টু আমরা পাবো 157.5। আচ্ছা, এখন উদ্দেশ্য হচ্ছে কি 90 তে কনভার্ট করা। এখন দেখো মজার বিষয়, 22.5 এটা হচ্ছে কত আছে, 45 এর চেয়ে কম। তো 45 এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা সেটা ধরারই দরকার নেই। তাহলে আমরা কি করব, এটা দেখো, এটা যদি আমরা 90 তে কনভার্ট করি, আমরা বেশি লিখেছি, কত বেশি লিখেছি, 90 থেকে 67.5 মাইনাস করো, তাহলে আমরা পাবো হচ্ছে দেখো 22.5, এটাই পাবো। তারপর দেখো এটা 90 তে যদি কনভার্ট করো, আমরা কম লিখেছি কত, 22.5, এটা কম লিখেছি। এরপর দেখো এটা কিন্তু আমরা 180 কে অর্থাৎ 2 * 90, 180 মানে হচ্ছে কত, 2 * 90 তে যদি কনভার্ট করি, আমরা বেশি লিখেছি, কত বেশি লিখেছি, 22.5, অর্থাৎ সেটা মাইনাস করে দিতে হবে, -22.5। আচ্ছা, এবার দেখো আমরা এখানে লিখে ফেলো cos স্কয়ার পাই বাই 8, এটা ধরার দরকার নেই, প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 ইকুয়াল টু আমরা পাইছি কত, 90, অর্থাৎ পাই বাই 2 মাইনাস 22.5 কে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি, দেখো 22.5 ইকুয়াল টু কত, পাই বাই 8। তো লিখে ফেলো পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8, অর্থাৎ এখানে 90 মানে হচ্ছে পাই বাই 2। এটা যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, 22.5 এটাকে রেডিয়ানে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে পাই বাই 8। এরপর দেখো প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8, আমরা লিখেছি হচ্ছে 2 ইনটু, দেখো 2 ইনটু পাই বাই 2 মাইনাস 22.5, এটাকে রেডিয়ানে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে পাই বাই 8। আচ্ছা, এরপর দেখো রেডিয়ানে কনভার্ট করা শেষ। তারপর কি করব, এখন হচ্ছে আমাদের চতুর্ভাগের নিয়ম। তো চতুর্ভাগের নিয়ম, এখন দেখো চতুর্ভাগের নিয়মের ক্ষেত্রে আমরা দুটো নিয়ম জানি, চিহ্নের পরিবর্তন আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো আবার বলছি, চিহ্নের পরিবর্তন এখানে দেখা লাগবে না। কেন দেখা লাগবে না, কারণ দেখো সবগুলোতে স্কয়ার আছে, যদি সবগুলোতে স্কয়ার থাকে, চিহ্নের পরিবর্তন হলেও সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো যদি এরকম স্কয়ার থাকে তাহলে আমাদের দেখারই দরকার নেই। তো 2 নম্বরটা দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা কিরকম, যদি পাই বাই 2 এর সাথে জোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর যদি পাই বাই 2 এর সাথে বিজোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। তো দেখো তাহলে cos স্কয়ার এটা যা আছে লিখে বলো পাই বাই 8 প্লাস এই যে পাই বাই 2 এর সাথে কিছু নাই মানে হচ্ছে 1, তার মানে বিজোড় গুণ, তাহলে হয়ে যাবে cos স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার, cos থাকলে কি হয়ে যায় sin স্কয়ার পাই বাই 8 প্লাস পাই বাই 2 এর সাথে আবার 1 আছে, তার মানে cos আছে হয়ে যাবে sin স্কয়ার, বাকি আছে কি পাই বাই 8 প্লাস পাই বাই 2 এর সাথে 2 আছে, তার মানে পাই বাই 2 এর সাথে যদি জোড় গুণ আছে তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না, তার মানে cos স্কয়ার পাই বাই 8। আচ্ছা, এখন দেখো সুন্দর মিলে গেছে।
cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা পাচ্ছি কি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যানসার। তাহলে দেখো ওই যে আগের মতো সবগুলো প্লাসে আছে আর রাশি আছে কয়টা, চারটা। তো চারটা হলে আমরা মান পাবো অর্ধেক, তার মানে 2। আচ্ছা, এখন দেখো আমরা এই দুটো ম্যাথ সলিউশন করব। তো এখানে খুবই সহজ দুটো ম্যাথ, cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 55 ডিগ্রি প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি। এখন এখানে রাশি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো তার মানে অ্যান্সার কি 2.5 আসবে? না, অ্যান্সার 2.5 আসবে না। দেখো আমরা কিভাবে সলিউশনটা করতে পারি। তো দেখো আমরা এর আগের ম্যাথগুলোতে বলেছিলাম, আমরা যখন দেখবো যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি কম আছে, তাহলে আমরা কি করব, ওগুলোকে যেভাবে সেভাবে রেখে দেব। তো লেখা আছে cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস, এখন দেখো cos স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি একটা ভ্যালু আছে কত, 1/√2, 1/√2, আর যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার হয়ে যাবে প্লাস। তো এটাকে দেখো cos স্কয়ার 55, তো cos স্কয়ার যদি 55 আছে তাহলে এটাকে আমরা 90 তে কনভার্ট করতে পারি। তো লেখা যায় cos স্কয়ার 90, বেশি লিখেছি, কত বেশি লিখেছি, -35 বেশি লিখেছি, 90 -35 ডিগ্রি প্লাস cos স্কয়ার, এটা 65 ডিগ্রি, তার মানে এটাকে 90 তে কনভার্ট করো, 90 কত বেশি লিখেছি, আমরা বেশি লিখেছি হচ্ছে 25, অর্থাৎ 90 থেকে এটা মাইনাস করলে 65 মাইনাস করলে তুমি পাবা 25। তো এখন দেখো cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস এটা পাবো হচ্ছে কত, 1/2, রুট স্কয়ার কেটে ফেলে 1/2 প্লাস cos স্কয়ার। এবার দেখো এখানে আমাদের চতুর্ভাগের নিয়ম, চতুর্ভাগের নিয়মটা কি, চিহ্নের পরিবর্তন আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। প্রথমে দেখবো চিহ্নের পরিবর্তন হয় কিনা। এখানে কত আছে 90, তাহলে দেখো এখান থেকে আমরা শুরু করি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে 90, আর যেহেতু মাইনাস আছে এই ঘর পেছনে ঘর মাইনাস হবে পেছনে। তো এখানে সবাই হচ্ছে পজিটিভ, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তার মানে প্লাস আছে প্লাসই হবে। আচ্ছা, এরপর দেখো 90 সাথে আছে কত, মনে 1 আছে, তার মানে 90 সাথে যদি বিজোড় গুণ থাকে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, তার মানে cos আছে হয়ে যাবে কি sin স্কয়ার 35 ডিগ্রি প্লাস। এখানে দেখো আবার আমরা চিহ্নের পরিবর্তন দেখব, আসলে এখানে চিহ্নের পরিবর্তন দেখার দরকার নেই, কারণ এখানে স্কয়ার আছে, চিহ্ন যাই আসুক সেটা প্লাস হয়ে যাবে। তারপর দেখো 90 সাথে 1 আছে, তার মানে cos স্কয়ারটা হয়ে যাবে sin স্কয়ার, লিখে বলো sin স্কয়ার 25 ডিগ্রি। এখন দেখো cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কয়ার 25 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 1। আবার দেখো cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস sin স্কয়ার 35 ডিগ্রি, তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এখানে আমাদের আছে কত, হাফ, তার মানে পাচ্ছি 2 প্লাস 1/2, তাহলে লসাগু করলে 4 প্লাস কত 1 ইকুয়াল টু 5/2। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ফরম্যাট হচ্ছে sin 10 ডিগ্রি প্লাস sin 20 প্লাস sin 30 প্লাস ডট 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 sin 80, তার মানে 10 20 30 এভাবে যেতে যেতে 80 পর্যন্ত যাবে। আমরা সেটা প্রথমে গ্যাপটা পূরণ করব, দেখে বলো sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 20 sin স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 40 প্লাস sin স্কয়ার 50 প্লাস sin স্কয়ার 60 প্লাস sin স্কয়ার 70 প্লাস sin স্কয়ার 80। ওকে, এবার হচ্ছে আমরা 90 তে কনভার্ট করব। তো 45 এর নিচে যা আছে সেগুলো বসাই ফেলো, sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 20 প্লাস এখানে দেখো sin স্কয়ার 30 আছে, আমরা জানি sin স্কয়ার 30, sin 30 এর ভ্যালু আছে সেটা কত, হাফ, তাহলে আর হাফ কে যদি আমরা কি করি স্কয়ার করি তাহলে 1/4 পাবো প্লাস sin স্কয়ার 40 প্লাস এবার দেখো sin স্কয়ার 50, এটাকে আমরা কি করতে পারি 90 তে কনভার্ট করতে পারি, তার মানে লেখা হচ্ছে sin স্কয়ার 90, কত বেশি লিখেছি 40 বেশি লিখেছি, তার মানে 40 মাইনাস করো প্লাস
sin 60 ভ্যালু আছে, sin 60 ভ্যালু হচ্ছে কত, √3/2 লিখব হলো √3/2 হোল স্কয়ার প্লাস sin 70 তার মানে sin 90 মাইনাস 20 লিখতে পারি যদি 90 তে কনভার্ট করি প্লাস sin স্কয়ার 80 আছে তাহলে 90 মাইনাস কত হবে 90 মাইনাস 10। আচ্ছা এরপর দেখো 90 তে কনভার্ট করা হয়ে গেছে তো sin স্কয়ার 10 বসা গেল sin স্কয়ার 20 বসা গেল প্লাস 1/4 প্লাস sin স্কয়ার 40 বসা গেল প্লাস এখানে দেখো চতুর্ভাগের কাজ কিভাবে করব, প্রথমে যে চিহ্নের পরিবর্তন তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তন দেখা লাগবে না কারণ এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকলে চিহ্ন যাই থাকুক সেটা কি আসবে প্লাস আসবে। তো 90 * 1 90 এর সাথে কিছু না মানে হচ্ছে 1 তার মানে 90 এর সাথে বিজোড় গুণ আছে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে sin আছে, sin থাকলে কি হয়ে যাবে cos, তো লিখব cos স্কয়ার 40 প্লাস এটা কি হয়ে যাবে রুট স্কয়ার কাটা গেলে 3/4 প্লাস sin স্কয়ার। আচ্ছা এখানে 90 এর সাথে কত আছে 1 চিহ্ন পরিবর্তন দেখা লাগবে না তাহলে এটাও cos হয়ে যাবে cos স্কয়ার 20। তো দেখো sin স্কয়ার 10 আর হচ্ছে কোথায় যেন ভুল করছি কোথায়, ও আচ্ছা এখানে আরেকটা লিখে নাই প্লাস sin স্কয়ার, ও আচ্ছা এখানে আবার 90 এর সাথে 1 আছে তার মানে সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে cos স্কয়ার 10। এখন দেখো sin স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 10 অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার দেখো sin স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 20 অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার দেখো sin স্কয়ার 40 প্লাস cos স্কয়ার 40 ইকুয়াল টু 1, তারপর 1/4 প্লাস 3/4। তাহলে দেখো তো এখানে 3 প্লাস 1/4 প্লাস 3/4 এলসিএম করলে 4 12 প্লাস 1 প্লাস 3 তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 15/4, এটা হচ্ছে অ্যানসার। আমরা এই তিনটা ম্যাথ সলিউশন করব। এই তিনটার মধ্যে প্রথম দুটো ম্যাথ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই এক্সারসাইজ অর্থাৎ 7.1 থেকে এই টাইপের ম্যাথ অনেক বেশি আসে। তো দেখো প্রথমে একটা কি বলছে tan θ = π/12 এবং cos θ ঋণাত্মক হলে দেখাও যে এত = 51/26। তো এখন দেখো লেফট সাইড কি আছে, লেফট সাইড আছে দেখো sin θ প্লাস এখন দেখো cos - θ আমি একসাথে একটা লাইন করে ফেলতেছি cos - θ ইকুয়াল টু আমরা সূত্র জানি cos - θ ইকুয়াল হচ্ছে cos θ ডিভাইড বাই sec - θ ইকুয়াল টু আমরা জানি sec θ প্লাস tan θ। তো এবার দেখো আমরা যদি sin cos sec tan এই ভ্যালুগুলো বসাই ফেলি তাহলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যায়। এটা আমরা কি এখানে আমাদের tan এর ভ্যালু দেওয়া আছে 5/12। তো তাহলে বাকি ভ্যালুগুলো আমরা কিভাবে বের করতে পারি সমকোণী টেবিল দিয়ে। তাহলে যেহেতু tan দেওয়া আছে tan মানে হচ্ছে কি তোয়া অপোজিট ডিভাইড বাই অ্যাডজাসেন্ট তার মানে 5 অপোজিট হচ্ছে লম্ব আর অ্যাডজাসেন্ট হচ্ছে ভূমি তার মানে হচ্ছে 12। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি অতিভুজ বের করতে পারি। অতিভুজ কি হবে অতিভুজ ইকুয়াল টু হচ্ছে √5² প্লাস 12 স্কয়ার 144 প্লাস 25 169 এটাকে রুট করলে আমরা পাবো হচ্ছে 13 তার মানে অতিভুজ হচ্ছে 13। এবার দেখো এখন বাকি ভ্যালুগুলো আমরা বের করে ফেলি। তো tan তো দেওয়া আছে, tan কত দেওয়া আছে tan θ ইকুয়াল টু হচ্ছে π/12। আচ্ছা এরপর দেখো sin θ লাগবে sin θ ইকুয়াল টু sin হচ্ছে কি সো অপোজিট ডিভাইড বাই হাইপোটেনাস তার মানে 5/12 তার মানে লম্ব বাই অতিভুজ। তো এখানে একটা কথা আছে যেহেতু cos বলে দিছে cos হচ্ছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, তো cos যদি নেগেটিভ হয় তাহলে sin কি হবে ঋণাত্মক হবে। কেন sin ঋণাত্মক হবে কারণ হচ্ছে আমরা জানি tan θ ইকুয়াল হচ্ছে sin θ বাই cos θ। তাহলে sin θ যদি cos θ যেহেতু নেগেটিভ বলছে sin θ যদি নেগেটিভ না হয় তাহলে এই tan θ টা নেগেটিভ থাকার কথা, কিন্তু tan θ টা পজিটিভ থাকার কারণে sin যদি নেগেটিভ হয় cos যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই sin নেগেটিভ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে ফেলে তখন
আমাদের টেনটা পজিটিভ থাকে। ওকে, তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। এরপর দেখো cos θ ইকুয়াল টু cos হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনিয়াস, তার মানে অ্যাডজাসেন্ট আছে কত 12, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। হাইপোটেনিয়াস যেহেতু cos নেগেটিভ বলছে মাইনাস, আর sec θ হচ্ছে cos এর ঠিক উল্টা, যেহেতু নেগেটিভ আছে মাইনাস 13/12। মাইনাসটা তুমি সামনে বসাতে পারো, উপর নিচে যে কোনো জায়গায় বসাতে পারো, সমস্যা নেই। এরপর আসলে টেন তো আমাদের দেওয়াই আছে, এই ভ্যালুগুলো এখন এখানে বসাই ফেলো, তাহলে তোমার কাজ শেষ। সাইন কত পাইছি মাইনাস 5/13 প্লাস কস কত পাইছি মাইনাস, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 12/13 সেক কত পাইছি মাইনাস 13/12 প্লাস 10 হচ্ছে 5/12। তো এখন দেখো এবার উপরে এলসিএম করলে লসাগু করলে 13 পাই মাইনাস 5 মাইনাস 12, নিচে 12 মাইনাস 13 প্লাস 5। আচ্ছা সাইন কস, আচ্ছা এখন দেখো আমরা যদি উপরে আমরা কত পাচ্ছি মাইনাস 17 ডিভাইড বাই 13 ইন্টু নিচে আছে 12, দেখো এটা হলো আমরা পাচ্ছি হচ্ছে -8। তাহলে দেখো মাইনাস মাইনাসে কাটা চলে যায়, আর এখানে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে আমরা 3 পাই, 4 দিয়ে কাটি 2, আর হচ্ছে তাহলে কত পাচ্ছি দেখো উপর পাচ্ছি 17 ইন্টু 3 তার মানে 51, নিচে পাচ্ছি 13 ইন্টু 2 তার মানে 26। এটাই আমাদের রাইট সাইড। ওকে, তো এখন দেখো আমরা 8 নম্বর ম্যাথটা সলিউশন করব। 8 নম্বর ম্যাথটা কি আছে, sin θ = 5/13 এবং θ হচ্ছে 5/2 হচ্ছে বড় এবং পাই হচ্ছে ছোট। তাহলে দেখাও যে আমাদের বলছে tan θ প্লাস sec - θ ডিভাইড বাই cot θ প্লাস cosec - θ ইকুয়াল টু 3/10। তো এই ম্যাথটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, সবই সিস্টেম একই। তো ম্যাথটা আমি বুঝে দিচ্ছি না, তোমাদের জাস্ট করে রেখেছি যে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আগেটা যদি বুঝে রাখো। তো এখন দেখো তারপর জাস্ট একটু হালকা পাতলা বলি, লেফট হ্যান্ড সাইড কি আছে tan θ প্লাস sec - θ, আর sec - θ হচ্ছে আমরা জানি sec θ, cot θ প্লাস cosec - θ, cot θ বসে পেলাম, আর cosec - θ হচ্ছে আমরা জানি মাইনাস cosec θ বসে পেলাম। তারপর দেখো এখানে যেহেতু 5/13 আছে আর θ ভ্যালু বলা হয়েছে 5/2 হচ্ছে বড় আর পাই হচ্ছে বড় ছোট, তার মানে যেহেতু sin θ ভ্যালু দেওয়া আছে, তো তোমরা সমকোণী ত্রিভুজে sin হচ্ছে কি অপোজিট রুট বাই হাইপোটেনিয়াস, তার মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ। তো বাকিটা ভূমিটা তোমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে বাকি সব ভ্যালুগুলো বের করে বসাই ফেলবা, তারপর ক্যালকুলেশন করে ফেলবা। আসলে cot 3/20, cot 5/20, cot 7/20, cot 9/20 equal to 1। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আছে কি cot, আচ্ছা এখানে খেয়াল করো আমাদেরকে যে অ্যাঙ্গেলগুলো আছে 5/20 আমরা সবগুলো পেয়ে আমরা কি করব ডিগ্রিতে নিয়ে যাব। 5/20, 7/20, 9/20। তো দেখো 5/20 এটাকে যদি আমরা ডিগ্রিতে নেই তাহলে আমরা পাবো হচ্ছে 9, তার মানে 180 কে তুমি 20 দিয়ে ডিভাইড করো 9 পাবা। আর 3/20 ইকুয়াল টু আসবে হচ্ছে 27, আর 5/20 এটা পাবো হচ্ছে 45, আর এটা পাবো 63, আর 9/20 আমরা পাবো হচ্ছে 81। তো এখন দেখো যেহেতু আমরা আগেই বলেছি, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখছি না, তোমরা লিখে নিও। যেহেতু আমরা এখন কি করবো 90 তে কনভার্ট করবো। কিভাবে, যে দেখো 45 এর ছোট যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে যেভাবে আছে ওভাবে রেখে দিব। তার মানে cot 5/20 যেভাবে আছে রেখে দাও, তারপর cot 3/20 এটাও রেখে দাও, তারপর দেখো cot 5/20 এটা হচ্ছে 45, তাহলে cot 45 এর ভ্যালু আমরা জানি 1, এটা 1 বসাই দাও। cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত 1 ইনটু, তারপর দেখো cot
7/20 এটা হচ্ছে কত আছে, এটা হচ্ছে 63। তাহলে আমরা এটাকে 90 তে কনভার্ট করব, তার মানে 90 মানে হচ্ছে কত, π/2। তো আমরা বেশি লিখেছি, কি করতে হবে, মাইনাস করতে হবে, কত বেশি লিখেছি, আমরা 27 বেশি লিখেছি। 90 থেকে যদি 63 মাইনাস করো কত পাবা, 27। এরপর আসো cot 9/20। তো 9/20 কে আমরা কি করব, 90 তে কনভার্ট করো, তার মানে π/2 81। তাহলে আমরা 9/20 হচ্ছে 81, আর আমরা লিখেছি 90, কি করতে হবে, 9 মাইনাস করতে হবে। আর আচ্ছা, এখানে 27 হচ্ছে কিসের সমান, 3/20 এর সমান। তো এখানে আমরা কি করব, 3/20। আর এখানে 81, যদি আমরা 90 মাইনাস 81 মাইনাস করলে আমরা পাবো 9 ডিগ্রি। তো 9 হচ্ছে কিসের সমান, π/20 এর সমান। তো লিখে বলো π/20। তো দেখো 90 তে কনভার্ট করা শেষ। এবার কি করব, cot π/20 জাস্ট রেখে দাও, cot 3/20 রেখে দাও, ওখান তো বসানো লাগবে না। এবার দেখো π/2 আমাদেরকে চতুর্ভাগে নিয়মে যেতে হবে। চতুর্ভাগে নিয়মটা কি, প্রথমে হচ্ছে চিহ্নের পরিবর্তন। চিহ্নের পরিবর্তনটা কি, যার ঘর সে প্রবেশ করে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যার ঘর সে ছাড় করলে কেউ প্রবেশ করে চিহ্নের পরিবর্তন হবে। তো দেখো π/2 এর সাথে কি আছে, 1, তাহলে এখান থেকে হিসাব করো 1। আর যেহেতু এখানে কি আছে, মাইনাস, মাইনাস হলে এই ঘর, এটা হচ্ছে সবার ঘর, তার মানে এখানে কট হচ্ছে কি পজিটিভ, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো ত্রিকোণমিতিক অনুপাতে পরিবর্তন হয় কিনা। আমরা জানি যে π/2 এর সাথে যদি জোড় গুণ থাকে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, আর যদি π/2 এর সাথে বিজোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে পরিবর্তন হবে। তাহলে π/2 এর সাথে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 হচ্ছে বিজোড়, তাহলে কট হয়ে যাবে কি 10, 3/20। এরপর দেখো π/2 ইন্টু 1, তার মানে আবারও একই ঘর, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর π/2 এর সাথে বিজোড় থাকার কারণে কট হয়ে যাবে 10/20। আচ্ছা, এরপর দেখো আমরা এখানে দুইটা কট আছে, আবার দুইটা আছে 10। আমরা কি করব, আমরা সবগুলোকে হয়তো 10 নিয়ে যাব, না হয় সবগুলোকে কটে নিয়ে যাব। তো দেখো যদি আমরা সবগুলোকে 10 নিয়ে যাই, তাহলে cot থিটা ইকুয়াল হচ্ছে 1/tan থিটা, তার মানে π/20 কিন্তু এটা 1/tan 3/20, tan 3/20 যা আছে তাই রেখে দাও, 10/20। দেখো সবগুলোকে আমরা 10 নিয়ে গেলাম। এখন দেখো কাটিকুটি, আমরা দেখতে পাচ্ছি এটা কাটা যায়, আর এটা কাটা যায়, তাহলে থাকবে কি, এটা হচ্ছে আমাদের রাইট সাইড।